বলো, সবাই ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। যতক্ষণ সম্ভব হবে ততক্ষণ নেবো। যতক্ষণ পারা যাবে ততক্ষণ নেওয়া হবে আর কি। সাধারণত কটা অবধি নেন এই ক্লাসটা? সাধারণত মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা হয়, 1.5 ঘন্টার কাছাকাছি তো হয়। এটা ধরে রাখো 1 ঘন্টা হবে ম্যাক্সিমাম। আমি এখন 1 ঘন্টার বেশি নিতে পারছি না আর কি, শরীরটা খারাপ আছে তো। ঠিক আছে, চাদর করে নিন স্যার। না না স্যার, কি যে বলেন স্যার, ঠিক আছে অল্পই নেন, কোনো অসুবিধা নেই স্যার। হ্যাঁ, তো এমনি এখনো বেসিক্যালি রেস্ট নিতে হবে। আপনার শরীর স্যার আগে স্যার ঠিক হয়ে যাবে, পরে মেকআপ হয়ে যাবে। তো মেকআপ তো এখনো দেওয়া রেস্ট নিতে যাবে। পারেন। হ্যাঁ, আপনি এখনো রেস্ট নিতে পারেন। আমি অ্যাকচুয়ালি সেইটার জন্যই কোনো জায়গায় যাইনি আর কি, আমি বাড়ি থেকেও বেরোয়নি। এবার দেখছি না না স্যার, সেরকম। সেই সব নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই স্যার। আবার তো অনিরুদ্ধ স্যার বিয়ে আছেই স্যার, তখন না? হ্যাঁ, সে তো নিশ্চয়ই। ঠিক আছে, এরকম বন্ধু আবার কে এসছে? বাবু। না না, বাদল্লা আছে, দেবজ্যোতিরও স্যার বিয়ে আছে, ঠিক হুম আছে স্যার। আপনার বেশি শরীরে স্যার বেশি প্রেশার দেওয়ার স্যার কোনো দরকার নেই, আপনি না যতটা পারেন স্যার ততটাই। যতটা পারবো আমি ততটাই করবো, আমি ওইটাই চেষ্টা করবো। তোমাদের আর একটা না হলেও কোশ্চেন স্যার কোনো অসুবিধা নেই স্যার। না হলেও হ্যাঁ তো ভালোই হয় আর কি, আমি জানি সেই বিষয়ে আমি অবগত। না হলেও খুব ভালো হয় আমি জানি, কিন্তু দাঁড়াও আমাকেও একটুখানি ইয়ে করতে হবে আর কি, আমাকেও সিলেবাসের একটা আইডিয়া তো তোমাদের স্যার, বলছি হয়েছে। কি কলেজের হুম, সাবজেক্ট গুলো কি আপনি অনেক এগিয়ে গেছেন? না না, শুরু করেছি। কলেজের সাবজেক্টগুলো না জাস্ট শুরু হয়েছে সবে, ও, আচ্ছা। কোনো সাবজেক্টই বেশি এগোনো হয়নি। তো আগের দিন তো জয়েনও করেনি অনেকে। তো ঠিক আছে, সেটা অন্য ব্যাপার। সেটা তোমাদের এই বিয়ে বাড়ি ছিল, আমি বুঝতে পেরেছিলাম যে হয়তো তোমাদের বিয়ে বাড়িতেই সবাই গেছে। তো ঠিক আছে, অসুবিধা কিছু নেই। দেবজ্যোতি আচ্ছা খেয়ে বমি করেছে জানেন স্যার। আচ্ছা। ও স্যার, আমি বমি করিনি কোনো। এই চুপ কর স্যার, স্যারকে বেশি করেন স্যার, আপনি শুরু করে দিন। হুম, তো হতে পারে, না হওয়ার কিছু নাই। যা সময় সিচুয়েশন যা চলছে, সময় সিচুয়েশন খুব ভালো যাচ্ছে না সবার। শরীর খারাপটা কম কমনে দিয়ে হয়ে যাচ্ছে। যাই হোক, তো আজকে আমরা একটা দেখো ছোট্ট জায়গা পড়বো, সেটা হচ্ছে ফিডব্যাক অ্যাম্পলিফায়ার সম্বন্ধে একটু পড়বো। ফিডব্যাক অ্যাম্পলিফায়ার সম্বন্ধে একটু পড়বো। হুম, এবার এটা সম্বন্ধে তোমাদের তো আইডিয়া আছে খানিকটা, মানে কিরকম আইডিয়া আছে সেটুকু বলে দিই। অ্যাম্পলিফায়ার মানে তোমরা জানো যে অ্যাম্পলিফায়ার ইজ এনি ডিভাইস, তুমি তার মধ্যে যে কোনো একটা ইনপুট দিবে, তো সেই ইনপুটটা একটা এক্সটেন্ডেড ভার্সন পাবো, মানে এনলার্জ ভার্সন পাবো। ফর এক্সাম্পল, যদি আমি এখানে একটা ভোল্টেজ সিগন্যাল ইনপুট দিই, তো ভোল্টেজ সিগন্যালের যে অ্যাম্পলিটিউডটা থাকবে, সেই ভোল্টেজ সিগন্যালের অ্যাম্পলিটিউডটা আমার কাছে মাল্টিপ্লাইড হয়ে যাবে, মানে অ্যাম্পলিফায়ার হবে, একটু বড় হয়ে যাবে। ঠিক আছে, যদি ভোল্টেজ সিগন্যাল থাকে তার ভোল্টেজ সিগন্যালে ভোল্টেজটা মাল্টিপ্লাই হবে। ঠিক আছে, বাট এটা সবসময় খেয়াল রাখবে যে পাওয়ার উইল রিমেন সেম। এখানে যেখানে পাওয়ার যত থাকবে এখানেও কিন্তু পাওয়ার একই থাকবে, পাওয়ারের কিন্তু কোনো চেঞ্জ হয় না। অ্যাম্পলিফিকেশন অফ দ্য পাওয়ার ইজ নট ডান either of the parameters, either voltage or current can be amplified. So এটা হচ্ছে বেসিক একটা অ্যাম্পলিফায়ার। এবার ফিডব্যাক অ্যাম্পলিফায়ার মানে কি? ফিডব্যাক অ্যাম্পলিফায়ার মানে হচ্ছে যদি আমি সাম কম্পোনেন্ট অফ দ্য আউটপুট, এদিকটা ধরো আমার কাছে ইনপুট একটা সিস্টেম আর এটা হচ্ছে আউটপুট অফ দ্য সিস্টেম, যদি সাম পোর্শন অফ দ্য অর ফ্র্যাকশন অফ দ্য আউটপুটকে আমি কোনো একটা সিস্টেমস এর মাধ্যমে কোনো একটা জিনিসের থ্রু দিয়ে যদি ইনপুটে ফেরত নিয়ে আসতে পারি ফর কম্প্যারিজন, কিসের জন্য? কম্পেয়ার করার জন্য। তারপরে আমি কি বলতে চাইছি, আউটপুটে যেটা আমার কাছে অ্যাভেলেবেল আছে, যে ইনফরমেশনটা আমি আউটপুট থেকে পাচ্ছি, সেটাকে যদি আমি একটা কোনো সিস্টেমস এর থ্রু দিয়ে ইনপুটে নিয়ে আসতে পারি ফর কম্প্যারিজন, কিসের জন্য? কম্পেয়ার করার জন্য। ইন দ্যাট কেস আমরা যে টোটাল ব্লকটা তৈরি হয়, সেই টোটাল ব্লকটাকে আমরা বলি হচ্ছে ফিডব্যাক অ্যাম্পলিফায়ার হিসেবে। তো ফিডব্যাক অ্যাম্পলিফায়ারকে যদি একটা ব্লক ডায়াগ্রামের থ্রু দিয়ে আমি দেখানোর চেষ্টা করি, তাহলে বেসিক্যালি এরকম একটা তোমরা ব্লক ডায়াগ্রাম ড্র করো, যার মধ্যে লেখো অ্যাম্পলিফায়ার। অ্যাম্পলিফায়ার, ঠিক আছে।
আর এই অ্যাম্পলিফায়ার থেকে যে আউটপুটটা বেরোচ্ছে, অ্যাম্পলিফায়ারের যে আউটপুটটা রয়েছে সেখান থেকে একটা সিস্টেমকে তুমি একটা ফিডব্যাক এলিমেন্ট বলে একটা লেখো, একটা লেখো ফিডব্যাক এলিমেন্ট অর ফিডব্যাক নেটওয়ার্ক, যাই বলো ফিডব্যাক এলিমেন্ট অর ফিডব্যাক নেটওয়ার্ক যাই বলো। তো তুমি যদি ফিডব্যাক নেটওয়ার্কের মধ্যে দিয়ে এটাকে ফেরত পাঠাও, দিয়ে আবার এটাকে তুমি ইনপুটের সাথে কম্প্যারিজন, ঠিক আছে, এবং এই কম্পারিজনের পরে তুমি আবার একটা মডুলেশন বা চেঞ্জ করো। মানে ধরো ফর এক্সাম্পল আমি এখানে একটা এটা হচ্ছে তোমরা কন্ট্রোল সিস্টেমে পড়েছো, দিস ইজ এন এক্সাম্পল অফ এ ক্লোজ লুপ সিস্টেম। এটা হচ্ছে একটা ক্লোজ লুপ সিস্টেম, ক্লোজ লুপ সিস্টেম। আর আমরা যদি শুধু অ্যাম্পলিফায়ার যদি ইউজ করে থাকি, শুধু অ্যাম্পলিফায়ার মানে ধরো একটা ব্লক, সিঙ্গেল ব্লক, সেটাই হচ্ছে আমার কাছে অ্যাম্পলিফায়ার, ঠিক আছে, অ্যাম্পলিফায়ার। তো এই অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে যদি কোনো ইনপুট আমি না দিয়ে মানে ধরো কোনো ফিডব্যাক যদি আমি না নিয়ে থাকি ফ্রম দ্য আউটপুট, সেটাকে আমরা ওপেন লুপ সিস্টেম বলে থাকতাম, ওপেন লুপ সিস্টেম বলে থাকতাম, ঠিক আছে। এবার এইগুলো বেসিক্যালি তোমাদের কিভাবে আইডিয়া করতে হবে, এইগুলো আইডিয়া করার সব থেকে সহজ উপায় হচ্ছে যে কোনো প্র্যাকটিক্যাল সিস্টেমকে চিন্তা ভাবনা করো, ঠিক আছে। যেমন ধরো এই অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে তোমরা কি বুঝবে, ধরো অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে ফর এক্সাম্পল আমি এরকম বলতে পারি যে তুমি যেরকম অডিও টিউনিং করো, ঠিক আছে, যে ওই যে ডিজের বক্স গুলোতে বলো বা তোমার অন্যান্য যে গান টান বাজে যে বক্স গুলোতে বিভিন্ন জিনিসকে তোমরা সেই ঘোরাও না, বিভিন্ন তোমার এখানে নব থাকে, সেই নব গুলোকে ঘোরানোর জন্য অনেক অপশনস থাকে না, এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে ফাইন সেট করা যায়, লাউড সেট করা যায়, বক্সের যে বেস আছে সেগুলোকে বাড়ানো কমানো যায়, সেই অ্যাডজাস্টমেন্টস গুলো কিন্তু আমরা করতে পারি, ঠিক আছে, সেই অ্যাডজাস্টমেন্টস গুলো বক্সের আমরা করতে পারি। বক্স অ্যাকচুয়ালি কি কাজে সাহায্য করে, বক্স অ্যাকচুয়ালি অডিওটাকে টিউন করতে কাজে লাগে। টিউন মানে হচ্ছে যে মানে কত ফ্রিকোয়েন্সি বা কত ইয়ের আমার সাউন্ড আমার কাছে সব থেকে শোনাচ্ছে ভালো, বা একটু বেশি ধরো সাউন্ড দরকার কোনো একটা ফ্র্যাকশন অফ দা টার্ম, যেটাকে আমরা বলি বেস বা ট্রেম্বল, ঠিক আছে, এইগুলোকে যদি আমরা অ্যাডজাস্ট করতে চাই তো সেক্ষেত্রে আমরা এই নবগুলো কাজে লাগাই আর কি। তো সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কোনো এক্সটার্নাল ফিডব্যাক আমরা কিছু লাগাচ্ছি না, সেক্ষেত্রে আমরা যেরকম মানে আওয়াজটা যেটা শুনছি তার উপর বেস করে আমরাই অ্যাজ এ ফিডব্যাক নেটওয়ার্ক সেক্ষেত্রে কাজ করছি, ঠিক আছে। বাট তোমরা হয়তো শুনে থাকবে যে যারা ধরো গান গায়, ঠিক আছে, গান গাওয়ার সময় অটো টিউনিং করে। অটো টিউনিং মানে হচ্ছে যে যেগুলো ধরো ওই যে যে সমস্ত তোমার গলার স্বরগুলো ওই স্তর থেকে নেমে যাচ্ছে, মানে যে স্তরে হওয়া উচিত ছিল সেই স্তর থেকে নেমে যাচ্ছে, সেগুলোকে অটো টিউনারের থ্রু দিয়ে কি করা হয়, ওই পিচ এবং লেভেলের সাথে ম্যাচ করানো হয় যাতে ওদের গানটা সুন্দর শোনায়, ঠিক আছে। তো অটো টিউনার ছাড়া এখন কিন্তু যারা গায়ক গায়িকা আছে তারাও তোমার ঠিক মতো গান গাইতে পারে না। তো অটো টিউনারটা হচ্ছে খানিকটা তোমার এই ক্লোজ লুপ সিস্টেমের একটা এক্সাম্পল বলতে পারো, যেক্ষেত্রে তুমি এখান থেকে যে গানটা গাইছো সেই গানটা যাই হোক, এখানে আমার আউটপুট রিকোয়ারমেন্টটা ফিক্সড আছে। তো আউটপুট রিকোয়ারমেন্ট অনুযায়ী ফিডব্যাক নেটওয়ার্কের থ্রু দিয়ে আমাকে ইনপুটটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে। তুমি যাই ইনপুট দাও সেটাকে মডিউলেট করে দেওয়া হচ্ছে, চেঞ্জ করা হচ্ছে, চেঞ্জ করে আমরা আলটিমেটলি অ্যাম্পলিফায়ার থেকে সেই ইয়েটাকে অবটেন করতে পারি। এবার এই যে পোর্শনটা বললাম, দেখো এই পোর্শনটা অব্দি কারোর কোনো আপত্তি আছে কিনা বলো। আর অ্যাম্পলিফায়ার কি করে তৈরি করব, অ্যাম্পলিফায়ার তো তোমরা জানো যে আমরা কমন এমিটার মধ্যে যদি ট্রানজিস্টরকে কানেকশন করি, তো কমন এমিটার মধ্যে মোডে যে ট্রানজিস্টরকে কানেকশন করা হয়, দ্যাট ইজ নাথিং বাট অ্যান অ্যাম্পলিফায়ার, দ্যাট ইজ নাথিং বাট অ্যান অ্যাম্পলিফায়ার, ঠিক আছে। এইটা তো বলো, এই দুটো পয়েন্ট যেটা আমি বললাম যে কিভাবে ক্লোজ লুপ সিস্টেম কি হলো, কোনটা ওপেন লুপ সিস্টেম কি হলো, হ্যাঁ, আর অ্যাম্পলিফায়ার আর ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের মধ্যে ফারাকটা কি, দিস ইজ এ সিম্পল অ্যাম্পলিফায়ার, আর এটাকে আমি বলবো ফিডব্যাক অ্যাম্পলিফায়ার, ফিডব্যাক অ্যাম্পলিফায়ার। বলো, কোনো কোশ্চেন, কোনো সমস্যা জিজ্ঞেস করতে পারো এই পয়েন্টের উপরে। এটা হচ্ছে আমার কাছে সিম্পল অ্যাম্পলিফায়ার, এটা আমার কাছে সিম্পল অ্যাম্পলিফায়ার, ঠিক আছে। দেখো, কারো কোনো বক্তব্য, পরেরটা এগিয়ে যাই। হ্যাঁ স্যার এগিয়ে যান। হুম, তো দেখো মেনলি এই যে ফিডব্যাক যে পার্টটা আছে, ফিডব্যাককে আমরা দুটো ভাগে ভাগ করি, ঠিক আছে। ফিডব্যাককে বেসিক্যালি দুটো ভাগে ভাগ করা হয়, একটাকে বলা হয় পজিটিভ ফিডব্যাক, ঠিক আছে, একটাকে বলা হয় পজিটিভ ফিডব্যাক, আর একটাকে বলা হয় নেগেটিভ ফিডব্যাক, ঠিক আছে, একটাকে বলা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক।
একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক, একটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। এবার পজিটিভ ফিডব্যাক কি হয়, একটু অন্যরকম খতরনাক ব্যাপার। খতরনাক ব্যাপারটা কি, পজিটিভ ফিডব্যাক মানে হচ্ছে সাপোজ ধরো তুমি এখানে কোনো একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেছো, ঠিক আছে? তো সেই ভোল্টেজের ম্যাগনিটিউড যদি ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি কোনো একটা পজিশনে অ্যাম্পলিটিউড যদি ধরে নিই আমি ফর এক্সাম্পল 10 ভোল্ট, ঠিক আছে? 10 ভোল্ট একটা অ্যাম্পলিটিউড ধরে নিচ্ছি। এবার যদি ফিডব্যাক নেটওয়ার্ক কন্টিনিউয়াসলি ওয়ান ইনপুট দিতে থাকে, আর এখানে যদি একটা পজিটিভ ফিডব্যাক সার্কিট থাকে, তো এই পজিটিভ ফিডব্যাক সার্কিটটা কি করবে, এই 10 ভোল্টের আউটপুটটাকে 11 ভোল্টে বা 11 ভোল্ট বা আমি বলবো কি, এই যে এখানে অ্যাকচুয়ালি 3টে পয়েন্ট আছে। 10 ভোল্টটা আছে ইনপুট সাইডে, মানে এই দিকটাতে, মানে এই লাইনের এই পার্টটাতে। আর 1 ভোল্ট যেটা আসছে সেটা আসছে এই লাইনটা থেকে। আর এই মাঝখানে যে লাইনটা আছে, এই মাঝখানের লাইনে থাকে হচ্ছে 11 ভোল্ট মতো ভোল্টেজ। এবার যদি তুমি কম্পেয়ার করো যে অ্যাম্পলিফায়ারটা যদি 1:10 এরকম একটা হয়, 1:10 মানে হচ্ছে 11 ভোল্টকে 110 ভোল্টে কনভার্ট করবে, ঠিক আছে? এইবার ঘটনাচক্রে কি ঘটে, এই 1 ভোল্টের যে সোর্সটা থাকে, মানে 1 ভোল্টের যে পজিটিভ ফিডব্যাকটা থাকে, সেটা আউটপুটকে হায়ার রেঞ্জে ড্রাইভ করতে শুরু করে। তার মানে হচ্ছে ধরো এরকম একটা ব্যাপার, তুমি যদি এখানে এইরকম একটা ওয়েভ শেপ দাও, ফর এক্সাম্পল তুমি এরকম একটা ওয়েভ শেপ দিয়েছো ফর এক্সাম্পল, ঠিক আছে? যদি পজিটিভ ওয়েভ ওয়েভ যদি আমি পজিটিভ ফিডব্যাক যদি ইউজ করি, তাহলে খানিকটা ব্যাপারটা এরকম হয়ে যায়, মানে এটা কন্টিনিউয়াসলি ইনক্রিজ করতে শুরু করে, ঠিক আছে? এই যে আউটপুটটা কন্টিনিউয়াসলি ইনক্রিজ করতে শুরু করে, মানে আউটপুটের উপর কোনো কন্ট্রোলার থাকে না। মানে কোনো সিস্টেমে যদি আমি পজিটিভ ফিডব্যাক ইউজ করি, সিস্টেম লুজেস ইটস কন্ট্রোল, সিস্টেম লুজেস ইটস কন্ট্রোল অর স্ল্যাশ স্টেবিলিটি, ঠিক আছে? এই দুটো প্যারামিটারকে কিন্তু কি করে, লুজ করতে শুরু করে সিস্টেমটা, ঠিক আছে? এই জন্য পজিটিভ ফিডব্যাককে কিন্তু আমরা কোনো সিস্টেমে অ্যাপ্লাই করি না। দ্যাট ইজ দ্য রিজন ওয়াই কোনো প্র্যাকটিক্যাল সিস্টেমে কিন্তু, দ্যাট ইজ দ্য রিজন ওয়াই ইন এনি প্র্যাকটিক্যাল সিস্টেম, positive feedback is not preferred. Positive feedback is not preferred. বাট যদি নেগেটিভ ফিডব্যাকের কথা বলি, নেগেটিভ ফিডব্যাক কি করে, ধরো এরকম একটা ইনপুট যদি থাকে আর আমার যদি নেগেটিভ ফিডব্যাক নেটওয়ার্ক হয়, তাহলে সিস্টেমটা খানিকটা এইরকম ভাবে কাজ করে। মানে ধরো আউটপুটটা এরকম ভাবে আস্তে আস্তে ডিকে করতে থাকে, মানে একটা জায়গায় এসে আলটিমেটলি এরকম একটা ভ্যালুতে এসে ওটা শেষ হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে, মানে একটা পয়েন্টে এসে সেটা মিশে যাওয়ার টেন্ডেন্সি থাকে, ঠিক আছে? তার মানে হচ্ছে সিস্টেমটা আস্তে 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 একটা জায়গায় গিয়ে স্টেবল হওয়ার চেষ্টা করে। তুমি যদি এর একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল ভাবতে চাও, তাহলে ভাবো যে তুমি যে অ্যামমিটার বা ভোল্ট মিটারে কাঁটাগুলোকে দেখেছো, সেই কাঁটাগুলো নড়তে 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 একটা ফাইনালি একটা পয়েন্টে এসে স্টেবল হয়ে যাচ্ছে, একটা পয়েন্ট এসে ফিক্স হয়ে যাচ্ছে। তো ওই জন্য দেখবে ওখানে আমরা নেগেটিভ ফিডব্যাক ইউজ করি, বা ওই ড্যাম্পিং এর একটা কনসেপ্ট আমি তোমাদের বলেছিলাম, হয়তো এখনো পড়াবো। তো সেক্ষেত্রে কিন্তু এই কাজটা হয়। তো নেগেটিভ ফিডব্যাক অ্যাকচুয়ালি কি করে, কোনো সিস্টেমকে স্টেবল করে দেয়। সিস্টেম স্টেবিলিটি is improved. সিস্টেম স্টেবিলিটি ইজ ইমপ্রুভড, ঠিক আছে? কিন্তু দেখো, সবের একটা সুবিধা থাকবে, সবের একটা ডিসঅ্যাডভান্টেজ থাকবে। এই প্রথম ক্ষেত্রে যেমন আমরা কি করতে পারছিলাম, পজিটিভ ফিডব্যাক দেওয়ার জন্য যেমন গেইন আমার কাছে বেড়ে যাচ্ছিল, এর ক্ষেত্রে কিন্তু গেইন আমার কাছে রিডিউস করে যাচ্ছে, গেইন আমার কাছে ফল করে যাচ্ছে। গেইন মানে কি, গেইন মানে হচ্ছে আউটপুট বাই ইনপুট, ঠিক আছে? আউটপুট বাই ইনপুট, এইটা হচ্ছে আমার কাছে কি গেইন। তুমি যদি পজিটিভ ফিডব্যাক অ্যাপ্লাই করো, তাহলে পজিটিভ ফিডব্যাকের জন্য গেইনটা বাড়বে, ঠিক আছে, ফর পজিটিভ ফিডব্যাক। আর তুমি যদি নেগেটিভ ফিডব্যাক অ্যাপ্লাই করো, তো সেক্ষেত্রে কিন্তু তোমার গেইনটা রিডিউস করে যাবে। তো আমি একটা কোনো সিস্টেমের ক্ষেত্রে যদি বেশি গেইন দরকার পড়ে, তো আমার ক্ষেত্রে তো দেখে মনে হচ্ছে যে আমার পজিটিভ ফিডব্যাকটা ইউজ করাটাই বেশি সুটেবল। বাট স্যার এই মাত্র বললেন যে সিস্টেম লুজেস কন্ট্রোল, বাট এটা করা উচিত নয়, তাহলে আমরা কোনটাকে ব্যবহার করি প্র্যাকটিক্যাল কেসে, বলতে পারবে? কারণ আমাদের সিস্টেমের ক্ষেত্রে গেনও বেশি থাকা দরকার, আবার পজিটিভ ফিডব্যাক দিলে আমরা দেখছি গেনটাও ভালো পাওয়া যাচ্ছে। বাট আপনি আবার বললেন যে না, পজিটিভ ফিডব্যাকটাকে আমরা ইউজ করি না, তো দুটো স্টেটমেন্ট তো উল্টো হয়ে যাচ্ছে। দুটো কি ঠিক?
না কেন আমরা পজিটিভ ফিডব্যাককে ব্যবহার করে থাকি সিস্টেমের মধ্যে, অথবা যদি না করে থাকি তো কেন না করে থাকি, সেই রিজনটা কি? আমার কোশ্চেনটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। কেন না? হ্যাঁ স্যার। হ্যাঁ, বলো দেখি। ওটাই তো ভাব। মেনলি একটা জিনিস বলি। ধরো তুমি এইভাবে ভাবো, ধরো তোমার কাছে একটা অ্যামিটারের কাঁটা আছে। তো অ্যামিটারের কাঁটাটা যদি কন্টিনিউয়াসলি নড়তে 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 এক সময় কি হয়ে যাবে সেটা, যদি তার নড়ার পরিমাণটা বাড়তে থাকে তাহলে এক সময় সেটা কি হয়ে যাবে, ভেঙে যাবে। তাই তো? দেখো, তার মানে যদি পজিটিভ ফিডব্যাক কোনো জিনিসে থাকে, মানে কোনো কোনো একটা কাঁটার যদি দোলনটা, সেটা যদি বারবার খালি বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে কন্টিনিউয়াসলি, তাহলে সেটা একটা সময় গিয়ে সেটা কি করে দিচ্ছে, ড্যামেজ করে দিচ্ছে, মানে সিস্টেমটা নষ্ট হয়ে যাচ্ছে। তো ওই জন্য আমরা পজিটিভ ফিডব্যাককে কখনো ব্যবহার করি না। ঠিক আছে? পজিটিভ ফিডব্যাকের জন্য কি হচ্ছে, সিস্টেমটা ড্যামেজ হয়ে যেতে পারে। ঠিক আছে? ওয়্যারঅ্যাজ যদি নেগেটিভ ফিডব্যাক হয় তাহলে আস্তে 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 সিস্টেমটা কি হয়ে যাবে, স্লো হয়ে যাবে, এবং একটা সময় গিয়ে সিস্টেমটা স্ট্যাটিক হয়ে যাবে, দাঁড়িয়ে পড়বে একটা জায়গায়। তার জন্য সিস্টেমটা ড্যামেজ হবে না। ঠিক আছে? সিস্টেমটা অ্যাজ ইট ইজ থাকবে, সিস্টেম উইল রিমেন ইটস অ্যাট ইটস পজিশন। ঠিক আছে? দেখো এই পয়েন্টটা বুঝতে পারলে কিনা। তো পজিটিভ ফিডব্যাক আর নেগেটিভ ফিডব্যাকের ব্যাপারটা তোমরা কতটা বুঝতে পারলে, কি বুঝতে পারলে জানি না, বাট এটা মনে রাখবে যে পজিটিভ ফিডব্যাক অলওয়েজ ইনক্রিজেস দি আনস্টেবিলিটি অফ দ্য সিস্টেম। ঠিক আছে? মানে সিস্টেমকে আনস্টেবল করে দেয়, সিস্টেম নষ্ট হয়ে যায়। গেনকে যদিও বাড়ায়, গেন এর ফলে ইনক্রিজ করে ঠিক কথা, বাট সিস্টেম আনস্টেবিলিটি যেহেতু বেশি, তার জন্য আমরা সেটাকে প্র্যাকটিক্যালি এমপ্লয় করতে পারি না কোনো জায়গায়। whereas নেগেটিভ ফিডব্যাক সিস্টেম কি করে, ও স্টেবিলিটিটাকে ইমপ্রুভ করে, এবং গেন কম হওয়া সত্ত্বেও আমরা সেটাকে ব্যবহার করি। একটাই কারণে, কারণ সে সিস্টেমটাকে ফিক্স রাখে, সিস্টেমটা ড্যামেজ হয়ে যায় না আলটিমেটলি ব্যবহার করতে করতে। তো এটা একটা মেইন রিজন ফর ইউজিং, বলবো, তোমার নেগেটিভ ফিডব্যাক। দেখো বুঝতে পারলে কি বললাম পয়েন্টটা? কি গো, বলো স্যার কিছু। তার মানে এই কারণের জন্য কন্ট্রোল সিস্টেমের ফিডব্যাক গুলো নেগেটিভ থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কারণেই কন্ট্রোল সিস্টেমসে ফিডব্যাক গুলো নেগেটিভ ফিডব্যাক থাকে। এই কারণেই কন্ট্রোল সিস্টেমসে ফিডব্যাক গুলো নেগেটিভ ফিডব্যাক থাকে। এই কোশ্চেনটা কখনো মাথায় আসেনি যে কেন নেগেটিভ ফিডব্যাক থাকে? আচ্ছা, এটা লিখে নে, হুম, এটা লিখে নে। কোশ্চেন করা হয়েছিল তো। কোশ্চেন করা হয়েছিল? হ্যাঁ, হ্যাঁ বাদল, তাহলে কি বুঝলি, নেগেটিভ ফিডব্যাক কেন অ্যাপ্লাই করা হলো? নেগেটিভ ওই সিগন্যালটা একটা সময়ে চলে আসবে, মানে একটা রেখাতে চলে আসবে। এই সিগন্যালটা একটা রেখাতে চলে এসে আমার কি লাভ হবে? তখন স্যার নেগেটিভ হয়ে যাবে। এতে আমার কি লাভ তখন হবে? নেগেটিভ হয়ে যাচ্ছে। না, নেগেটিভ নয়, আমার এতে কি স্যার লাভ হচ্ছে? বাদলদার কথা। মানে স্ট্যাবিলিটিটা, সিস্টেম স্ট্যাবিলিটিটা ইমপ্রুভ হচ্ছে। কারেক্ট, সিস্টেম স্টেবিলিটি ইমপ্রুভ করছে, মানে আমার সিস্টেমটা আস্তে 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 ধর ফাইনাল ভ্যালুর দিকে রিচ করছে। যদি আমি একটা কাঁটাকে ধরি, হুম ঠিক আছে, ধর এটা 5 অ্যাম্পিয়ার দেখানোর কথা, তাহলে 0 অ্যাম্পিয়ার থেকে চলা শুরু করলো, 5 অ্যাম্পিয়ারে গেল, গিয়ে একটুখানি হুম দোলন হলো, আস্তে আস্তে দুলতে 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 ফাইনাল একটা পজিশনে এসে দাঁড়িয়ে গেল। ঠিক আছে? তো এইটা হুম আমার দরকার। কিন্তু আমি যদি একটা পজিটিভ ফিডব্যাক সিস্টেম এখানে লাগাতাম তাহলে কি হতো, ফাইনাল পজিশনে যেত, ফাইনাল পজিশনে যাওয়ার পর হুম দুলতে শুরু করলো, দিয়ে তারপর সেটা আস্তে আস্তে বাড়তে শুরু করলো, বাড়তে 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 যতক্ষণ না পর্যন্ত ওটা ভেঙে না যাবে ততক্ষণ পর্যন্ত ও কিন্তু হুম বাড়তেই থাকবে। ঠিক আছে? কারণ ওর যে স্পিডটা সেটা কন্টিনিউয়াসলি ইনক্রিজিং, আর এর যে স্পিডটা সেটা কন্টিনিউয়াসলি ডিক্রিজিং। ঠিক আছে? তো এইখান থেকে আশা করি তোমাদের একটু আইডিয়া অন্তত হলো। দেখো ভাই সকল কি বলছি, ঠিক আছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হুম, এটা হয়ে গেলে বলবে, এটা হয়ে যাক, তোমরা টুকে নাও নিজের মতো করে। আমার ছবি ছাপাগুলো বড্ড অন্যরকম হয়ে যাচ্ছে এখন, যাই হোক তবুও তোমরা লিখে রাখো। স্যার বুঝতে পারবো। হ্যাঁ, একটু লিখে নাও।
আচ্ছা, তোমাদের যে সার্কিট থিওরি ক্লাস, ওটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সার্কিট থিওরি ক্লাসের শেষের 5টা লেকচার আনলিস্টেড থাকবে, ঠিক আছে? আনলিস্টেড মানে হচ্ছে তোমরা খুঁজে পাবে না লিঙ্ক ছাড়া। তো এই লিঙ্কগুলো আমি আজকে তোমাদের গ্রুপে পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? ওই লিঙ্কগুলোতেই একমাত্র খুঁজে পাবে। আর ওই লিঙ্কগুলো যদি অন্য কারোর কাছে থাকে তবেই সেই ভিডিওটা দেখতে পাবে। তো এরকম ভাবে আমরা ওই তোমাদের এরপরে কি হবে, এরপরে আস্তে আস্তে যে যতগুলো লেকচার আছে কেবলমাত্র তোমাদের কাছেই অ্যাক্সেস থাকবে, ঠিক আছে? টোটাল 24টা লেকচার আছে। 24টা লেকচারের মধ্যে 10টা লেকচার পুরোপুরি প্রাইভেট থাকবে, 10টা লেকচার পাবলিক ডোমেনে থাকবে, আর 5টা লেকচারকে আমরা অলরেডি ইয়েতে করে দিয়েছি, ঠিক আছে? আনলিস্টেড করে দিয়েছি, খুঁজে পাওয়া যাবে না, ঠিক আছে? তো তোমাদের কাছে আস্তে 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 দেখবে, তোমরা এখন হয়তো দেখো না, তোমাদের ভেতরে যে ইউটিউবে যে ইয়েগুলো আছে, ভিডিওগুলো আছে, সেগুলো কিন্তু প্রত্যেকটা স্ট্যান্ডার্ড চেঞ্জ হয়ে যাবে, স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? হয়তো আমি প্রথম প্রথম তোমাদের সকলের সুবিধার জন্য আমি এগুলো যে রেকর্ডিং গুলো করি সেগুলো সব কটাকে অ্যাভেলেবেল করে দিচ্ছি, কিন্তু জানবে কোনো জিনিস ফ্রিতে থাকলে তার কারোর কাছে কদর থাকে না। তো কেউ যদি পড়তে চায় বিনা পয়সায়, তো সেক্ষেত্রে সে কন্টিনিউ করতেই পারে। মোটামুটি 5-10 দিন মতো তোমরা সব ভিডিও, সব লেকচারই তোমরা পাবে ফ্রিতে। বাট তারপর থেকে সেই ভিডিওগুলো কিন্তু অটোমেটিক লক হয়ে যাবে, ঠিক আছে? হয়তো প্রথম 2-5 দিন। যখন স্যার ধরুন আমরা দেখবো স্যার কোনো জায়গাটা অসুবিধা হলো, তখন হুম, স্যার আবার ধরুন আমরা দেখতে চাইলাম, তখন হ্যাঁ। স্যার যদি না পাই তো মুশকিল হয়ে যাবে একটু। না, তোমরা পাবে, বাকিরা পাবে না। তোমরা পাবে মানে হচ্ছে তোমাদের যে মেল আইডি থাকবে সেই মেল আইডিতে লক করা থাকবে। তো আচ্ছা আচ্ছা তোমরা কেবলমাত্র তোমাদের মেল আইডি দিয়ে দেখতে পাবে। আর এই যে স্যার, লিঙ্ক বলছি গুলো এমন কোনো আছে, সিস্টেম করা যাবে স্যার, মানে স্যার আমি বা অভিরূপ দা বাদল দা দেখতে পাবো, দেবজ্যোতি দা দেখতে না পাই? হ্যাঁ ওটাই তো করছি, ওটাই তো করা হচ্ছে, হ্যাঁ স্যার, যাতে দেবজ্যোতিকে করে ব্লক করে দিন। যাতে করে কোথায় গেল? যাতে হ্যাঁ, ও করে কিন্তু তোমার, রেসপন্স করে না স্যার, ক্লাস করে না ঠিকঠাক স্যার, ওরও দরকার নেই, ও সব জানে। না না, দেবজ্যোতি ক্লাস করে বললে তো হবে না। দেবজ্যোতি আগের দিন একা ক্লাস করেছে, দেবজ্যোতি আগে একদিন একাই ক্লাস করলো। যাই হোক, আমার সাথে, তাই তো স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, ওর সাথে। দেবজ্যোতি নেই। আজকে নেই, আবার পরের দিন আসবে দেখবি। বেরিয়ে গেছে নাকি? না স্যার, ঢুকুক, যেই কিছু বলবে হ্যাঁ স্যার, ওর মজা দেখাচ্ছি আমি আজকে। না ঠিক আছে, হচ্ছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এই ফিডব্যাকের ব্যাপারটা নিয়ে আমি আরো একটা গল্প বলে রাখি। ধরো আমরা যে অ্যাম্পলিফায়ার গুলো ইউজ করেছি, সেই অ্যাম্পলিফায়ার গুলো হচ্ছে বেসিক্যালি একটা সিই অ্যাম্পলিফায়ার, ঠিক আছে? কমন এমিটার মোডে ট্রানজিস্টার অ্যাম্পলিফায়ার, ঠিক আছে? ট্রানজিস্টার অ্যাম্পলিফায়ার, কমন এমিটার মোডে ট্রানজিস্টার অ্যাম্পলিফায়ার, ঠিক আছে? এইবার তোমরা মনে করে দেখো যে একটা ট্রানজিস্টার অ্যাম্পলিফায়ারের যে ইনপুটটা যদি আমি ফরসে এইরকম দিতাম, এরকম, তো এর করসপন্ডিং আউটপুট কি হতো বলো দেখি? কে বলতে পারবে, কার মনে আছে? মনে রাখবে যে ইনপুট যে ওয়েভ শেপটা থাকে, সেই ইনপুট ওয়েভ শেপের 180 ডিগ্রি ফেজ শিফটিং হয়। তার মানে এখানে যে আউটপুটে ভোল্টেজটা পাবে সেটা এরকম এরকম হবে। there is a 180 degree phase shift that is present, মানে 180 degree phase shift দেখা যাচ্ছে ফ্রম ইনপুট টু আউটপুট। এটা আমার কাছে ইনপুট ওয়েভফর্ম, সাপোজ ইনপুট ভোল্টেজ উইথ রেসপেক্ট টু টাইম, এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু টাইম। এইভাবে আমরা এটাকে দেখাতে পারি, ঠিক আছে? এইবার ব্যাপারটা হচ্ছে, তুমি যখন এর মধ্যে একটা ধরো কম ইয়েকে অ্যাড করতে চাইছো, ফর এক্সাম্পল যদি একটা ফিডব্যাক নেটওয়ার্ককে তুমি এখানে অ্যাড করতে চাও, অ্যাড করো, তাহলে কি হবে? ফিডব্যাক নেটওয়ার্ক। তো ফিডব্যাক নেটওয়ার্কের কাজটা কি? ফিডব্যাক নেটওয়ার্কের কাজটা হচ্ছে এই যে ওয়েভ ফর্মটা তোমার কাছে ছিল, দেখো এই যে ওয়েভ ফর্মটা ছিল, এই ওয়েভ ফর্মটাকে ফিডব্যাক নেটওয়ার্কের থ্রু দিয়ে একটা এমন প্রশ্ন করা আছে। হয়। হ্যাঁ বলো।
কি বলছো? হ্যালো, হ্যাঁ স্যার। কিছু বলছিস নাকি বাদল? যাক, ও বলে বাদল নি। আর কি বলবে? আচ্ছা, এই ফিডব্যাক নেটওয়ার্ক দিয়ে যখন আমরা এটাকে এখানে কানেকশন করছিলাম, তখন একটা কথা আমাদের মনে রাখতে হবে যে এইখানে যে ওয়েব ফর্মটা আমাদের নিয়ে আসবো, ঠিক আছে, মানে ইনপুটের সঙ্গে কম্পারিজন করার জন্য ফিডব্যাক নেটওয়ার্ক থেকে জেনারেলি যে সিগন্যালটা থাকে, সেই সিগন্যালটা আমরা কম্পেয়ার করার চেষ্টা করি, ঠিক আছে। এবার যখন আমি বলছি পজিটিভ ফিডব্যাক, ঠিক আছে, ভালো করে শুনবে কি বলতে চাইছি। যখন আমি বলবো পজিটিভ ফিডব্যাক, তার মানে এখানেও আমাকে এই যে ফিডব্যাক নেটওয়ার্কটা আছে সেটাকেও একটা 180 ডিগ্রি ফেজ শিফটার হতে হবে, ঠিক আছে। তার মানে কি, এর 180 ডিগ্রি ফেজ শিফটার হওয়ার মানে হচ্ছে এইখানে যে ওয়েব ফর্মটা দেখো, এই যে ওয়েব ফর্মটা আছে, এইটাই তো আমার এখানে ফেজ ফিডব্যাকের ইনপুট হিসেবে কাজ করছে। আর এর আউটপুটটা তাহলে কিরকম হবে, এইখানে আমি তাহলে কি পাবো, এইখানে আমি এর উল্টোটা পাবো। এর উল্টোটা মানে কি, আলটিমেটলি এই দিকের এই দিকের টাইপে পাচ্ছি, এই দুটোকে পাচ্ছি, একই জিনিস পেয়ে যাচ্ছি, এদিকে ভোল্টেজ, এদিকে টাইম, ঠিক আছে। তো এই দুটোকে যদি কম্প্যারিজন করা হয়, এখন এই যে পিক টু পিক যদি আমি এখন কম্প্যারিজন করি এই দুটোর মধ্যে, তো এই দুটোর মধ্যে কম্প্যারিজন করলে কি পাবো, আউটপুট আলটিমেটলি উইল ফার্দার গো অন ইনক্রিজিং, ঠিক আছে। তো পজিটিভ ফিডব্যাক যখন আমরা কোনো সার্কিটে দেখাই, তখন বেসিক্যালি খেয়াল রাখবে ফেজ শিফট, যে আমাদের যে নর্মাল অ্যাম্পলিফায়ারটা যেটা থাকে, সেটা সবসময় একটা 180 ডিগ্রি ফেজ শিফটার হিসেবেই কাজ করে, এবং ফিডব্যাক নেটওয়ার্কটা যেটা থাকে সেটাকেও আমাদের 180 ডিগ্রি ফেজ শিফটার হিসেবে ইউজ করতে হয়। যদি ইউজ না করি, তাহলে কিন্তু আমার কাছে আলটিমেটলি আউটপুটটা মানে কন্টিনিউয়াসলি ইনক্রিজিং নেচারে হবে না, ঠিক আছে। কারণ দুটো সেম ফেজে থাকলে তবেই এখানে কন্টিনিউয়াস ইনক্রিজিং নেচারটা আসবে। তো এটা হয়ে গেল আমার কাছে পজিটিভ ফিডব্যাক। কিন্তু তাহলে পজিটিভ, এখান থেকে একটা শর্ট কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, সেটা হচ্ছে পজিটিভ ফিডব্যাকের ক্ষেত্রে যে ফিডব্যাক এলিমেন্টটা ব্যবহার করা হয় সেটা অ্যাকচুয়ালি কি। তো অ্যান্সার হবে যে পজিটিভ ফিডব্যাকের সময় যে ফিডব্যাক এলিমেন্ট আমরা ব্যবহার করি, দ্যাট ইজ নাথিং বাট এ 180 ডিগ্রি ফেজ শিফটার, ঠিক আছে। সেটাও একটা এক্সাম্পল অফ 180 ডিগ্রি ফেজ শিফটার। বাট যদি আমাকে এর ঠিক উল্টোটা করতে বলতো, দ্যাট মিনস এখানে একটা অ্যাম্পলিফায়ার আছে, সেই অ্যাম্পলিফায়ারে আমি ইনপুট দিয়েছি এরকম, আমি জানি অ্যাম্পলিফায়ারে যা ইনপুট দেবো সেই ইনপুটের 180 ডিগ্রি ফেজ শিফটেড আউটপুট আমি আউটপুটে পাবো। এবার এর নেগেটিভ ফিডব্যাক দেওয়া মানে অর্থ হচ্ছে এখানে যার সাথে কম্পেয়ার করব, সেই কম্প্যারিজ যে সিগন্যালটা, যে কম্প্যারিজন করার পর যে সিগন্যালটা আমি পাবো, বা কম্প্যারিজন করার জন্য যে সিগন্যালটা থাকবে, সেটাকে এর অপোজিশনে থাকতে হবে। অপোজিশন মানে হচ্ছে এইরকম। তাহলে এই সেম সিগন্যালটার সেম মানে অপোজিট সিগন্যাল মানে হচ্ছে এই সিগন্যালটার ইকুয়াল সিগন্যাল। তো এখানে আমরা ফিডব্যাক নেটওয়ার্কের ক্ষেত্রে কি করি, সেক্ষেত্রে একটা 0 ডিগ্রি ফেজ শিফটার ইউজ করি, 0 ডিগ্রি ফেজ শিফটার ইউজ করি, ঠিক আছে। 0 ডিগ্রি ফেজ শিফটার, 0 ডিগ্রি ফেজ শিফটার ইউজ করে থাকি, ঠিক আছে। মানে এমন একটা ফিডব্যাক নেটওয়ার্ক ইউজ করি যেখানে একটা কোনো ফেজ শিফটিং হয় না, মানে একটা বেসিক কি বলবো রেজিস্টার নেটওয়ার্ক যদি আমি ইউজ করি তাহলেও কিন্তু আমাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে। সো দিস ইজ দি ফিগার ফর দি তোমার নেগেটিভ ফিডব্যাক, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কাছে নেগেটিভ ফিডব্যাকের নেটওয়ার্ক, ঠিক আছে। এইটা কিন্তু খেয়াল রাখবে যে যখন আমরা পজিটিভ ফিডব্যাক ইউজ করি, তখন যে ফেজ শিফট, যে ফিডব্যাক এলিমেন্টটা থাকে সেটা কিন্তু 180 ডিগ্রি ফেজ শিফটার হয়ে থাকে। আর যখন আমরা নেগেটিভ ফিডব্যাক ইউজ করি সেক্ষেত্রে 0 ডিগ্রি ফেজ শিফটার হয়ে থাকে, ঠিক আছে। দেখো কি বললাম, বুঝতে পারলে? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। তো এই পোর্শনটুকু একটু তাহলে কপি এটা করে নাও। প্রশ্ন ছিল পজিটিভ। স্যার আপনার পড়ানো মানে বোঝানো হয়েছে স্যার এটা? হ্যাঁ বলেছি, বলো। দাঁড়ান স্যার 1 মিনিট দাঁড়ান। দেবজ্যোতি স্যার কি বললো এটা আমাকে বোঝাতো। দেবজ্যোতি, পরে বুঝিয়ে দেবো, ফোন করবি। অন করিস না, অসুবিধা হলে বলো। দেবজ্যোতি, দেবজ্যোতি, প্রবলেম থাকলে হ্যাঁ বলো। স্যার, আপনি যতখানি বললেন ততখানি বুঝতে পেরেছি। ব্যাস, কোনো অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করবে ডাইরেক্টলি, ঠিক আছে। ঝগড়া করো না। হ্যাঁ, তোমরা তোমরা এখন চেষ্টা করো খালি, দেখো সবসময় চেষ্টা করবে এটা, সবসময়, ঠিক আছে। যে জিনিসটা জানো না সেই জিনিসটাকে জাস্ট জেনে নেবে, দিয়ে মুভ ফরওয়ার্ড করে এগিয়ে যাবে, ঠিক আছে। একদম সময় নষ্ট করবে না কোনো জিনিস। তো এটা হলো, যদি আমাকে আর সৌরভকে একা পায় আর ওর হাতে যদি কোনো রড থাকে না, পিটিয়ে মেরে ফেলবে কিন্তু, জানেন? একদম ও হাত আচ্ছা মেরে আচ্ছা, ফেলবে।
কেন কি করেছিস ওকে? জিজ্ঞেস করুন সৌরভকে। না স্যার এমনি বলছি। বিয়ে বাড়িতে বদমাইশি করিস নাকি? না, ও খুব রাখবে, ওকে ট্রেনে গেটে দাঁড়াতে দিইনি ওর জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। না না, বন্ধুদের মধ্যে এরকম একটু হয়, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। দেখো নেক্সট। না না স্যার, আমরা ওদের এমনি আড্ডা মারি স্যার, কিন্তু ও আমাদের খুবই ভালো ভাই। তো এটা হলো এই পার্টটা, ঠিক আছে। এবার নেক্সট দেখো। এবার তোমাদের একটা ছোট্ট ক্যালকুলেশন একটু করাবো, ঠিক আছে। সেটা হচ্ছে ফিডব্যাক গেমটা তোমাদেরকে ডিটারমাইন করতে শেখাবো আর কি। তো ফিডব্যাক গেম কিভাবে ডিটারমাইন করে, এটা বেসিক্যালি খুবই ইজি একটা সিস্টেম। বাট দেখো, তোমরা যদি বুঝতে পারো তো খুবই ভালো। সেটা হচ্ছে যে একটা ফিডব্যাক, একটা অ্যাম্পলিফায়ার, হুম, একটা অ্যাম্পলিফায়ারকে সবসময় ডিটারমাইন করা হয় কি দিয়ে বলো তো? তার গেইন দিয়ে। অ্যাম্পলিফায়ারের ডেফিনিশন কি দিয়ে হয়? তার গেইন দিয়ে। সেটাকে লেখা হয় এভিএফ। এভিএফ মানে কি কারো জানা আছে? এটাকে বলে ফরওয়ার্ড পাথ গেইন। হুম, তোমরা কতটা শুনে থাকবে ফরওয়ার্ড পাথ গেইন, কতটা শুনেছো না? হ্যাঁ স্যার। হ্যাঁ। এবার এই ফরওয়ার্ড পাথ গেইনটাকে আমরা কাজে লাগাবো, কিভাবে কাজে লাগাবো, কি করব না করব, সেইগুলোকে আমরা একটু স্টাডি করে করে দেখবো, ঠিক আছে। ধরো আমি ফর এক্সাম্পল এরকম বলছি, একটা অ্যাম্পলিফায়ারের মধ্যে আমি এরকম একটা নেটওয়ার্ক আমি ড্র করছি। সাপোজ দিস ইজ দ্য ইনপুট পার্ট, আর এটা হচ্ছে সাপোজ ধরো আউটপুটের সার্কিট। এবার আমি কি করেছি, যে আমি বললাম যে আমি এখান থেকে একটা ফিডব্যাক ইউজ করবো। এখানে একটা ফিডব্যাক নিয়েছি, ঠিক আছে। এবার ধরে নাও ফিডব্যাকের ট্রান্সফার ফাংশনটা তোমরা কি লিখতে? এইচ দিয়ে লিখতে তো নাকি? কি দিয়ে লিখতে? হ্যাঁ স্যার। এইচ দিয়ে লিখতে তো। এটাকে কি দিয়ে লিখতে? জি দিয়ে লিখতে তো। কন্ট্রোল হ্যাঁ স্যার। সিস্টেমস এর ভাষায় এটাকে কি দিয়ে লিখতে? এইচ দিয়ে লিখতে তো। এই যে তো ইলেকট্রনিক্স এর ভাষায় আমরা এটাকে এভিএফ লিখবো, আর এটাকে এমভি লিখবো, ঠিক আছে। একই ব্যাপার, বাকি সবকিছু একই আছে, ঠিক আছে। বাকি সবকিছুর মধ্যে আর কোনো ডিফারেন্স নেই। এবার এই যে ইনপুট, এটা এই যে আউটপুটটা আছে, আউটপুটটা আমরা এখানে ইনপুট হিসেবে ব্যবহার করব। স্যার গেমটা কি ফিডব্যাকের লিখবেন? বলো কি বলো? জিটা মানে এটা বলো, অ্যাম্পলিফায়ারের গেইন এভিএফ মানে হচ্ছে অ্যাকচুয়ালি ফরওয়ার্ড পাথ গেইন এক কথায় এরকম বলতে পারো, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তোমরা এটাকে জি দিয়ে লিখতে, মনে করে দেখো কন্ট্রোল সিস্টেমস এর ক্ষেত্রে একই ব্যাপার, ঠিক আছে। একই জিনিস, সেম জিনিস, জাস্ট নোমেনক্লেচার গুলো চেঞ্জ। জি, আচ্ছা, এমবিটা জেনারেলি ফিডব্যাক গেইন। এটা ফিডব্যাক। হুম, ফিডব্যাক গেইন হিসেবে লেখা হয়। আর এটাকে তোমরা জেনারেলি আমি এইচ দিয়েও লিখতে পারি এরকম ভাবে, ঠিক আছে। এইবার ধরে নাও যে আমি এখানে একটা, আমি জানি এখানে একটা কোনো আউটপুট আছে, ফর সে আমি একটা আইডেন্টিফাই করছি, সাপোজ এখানে প্লাস মাইনাস এরকম একটা লিখলাম, যে ই জিরো একটা ভোল্টেজ পাচ্ছি। আমি প্রথমে আউটপুট থেকে শুরু করছি, ই জিরো একটা ভোল্টেজ পাচ্ছি। তো ই জিরো যদি ভোল্টেজ এখানে অ্যাভেলেবেল থাকে, তার মানে ই জিরোটা তোমার এখানে ইনপুট হিসেবে কাজ করছে। তাহলে বলো দেখি এই ফিডব্যাকের আউটপুট আমি কি পাবো? কে বলতে পারবে? একটা ব্লক যদি হয়, একটা ব্লকের ইনপুটে ধর এক্স আছে, ব্লকের আউটপুটে এই ব্লকের ভেতরে আছে সাপোজ ধর ওয়াই, তাহলে ব্লকের এ পাশে যদি জেড থাকে, তাহলে হোয়াট ইজ জেড? জেড মানে কি? ইম্পিডেন্স। হ্যাঁ, এটা জেড ইনপুট, মানে তো এক্স মানে হচ্ছে ইম্পিডেন্সই। ইনপুট, ওয়াই মানে হচ্ছে আচ্ছা আচ্ছা। সিস্টেম, আর জেড মানে হচ্ছে আউটপুট। কনসিডার কর, তাহলে জেড সমান সমান আমরা কি লিখি? এক্স ইন্টু ওয়াই লিখি না? মানে হুম। এই সিগন্যালটা মাল্টিপ্লাইড বাই তার গেইন, তাহলেই তো আমি আউটপুটটা পাবো। তার মানে এখানে আমি কি লিখতে পারবো? প্লাস মাইনাস এমভি ইন্টু ই জিরো, এটা লিখতে পারবো। দেখো, এটা হচ্ছে আমার কাছে ইনপুট, ই জিরোটা হচ্ছে ফিডব্যাকটার ইনপুট। ভালো করে বোঝো কি বলতে চাইছি। ই জিরোটা হচ্ছে ফিডব্যাকটার ইনপুট, ঠিক আছে। এইবার ধরো আমি এখানে একটা একটা সোর্সকে দেখাচ্ছি এখানে। ফর এক্সাম্পল একটা সোর্স আমি কি দেখাবো, একটা সোর্স দেখে নিয়েছি, ধরো প্লাস মাইনাস একটা সোর্স দেখাচ্ছি ইজি, ঠিক আছে। একটা ইজি একটা সোর্স দেখাচ্ছি। তো এই সোর্সটা ধরো আমি এরকম ভাবে কানেকশন করেছি, এটা এখানে কানেকশন করা আছে, এই পিনটার সঙ্গে ধরো এখানে কানেকশন করেছি, আর এটার সঙ্গে ধরো এটা কানেকশন করা আছে।
তাহলে দেখো আমার এখানে দুটো ভোল্টেজ আছে, এখানে একটা ইজি ভোল্টেজ আছে আর এখানে প্লাস মাইনাস এম ইভি ভোল্টেজ আছে। তার মানে তুমি যদি কম্পেয়ার করতে চাও এখানে কি ইনপুট আছে প্লাস মাইনাস, তার মানে কি পাবে, ইজিটা বড় তো ইজি মাইনাস এম ভি ইন্টু ই নট, এইটা তোমার কাছে এখানে ইনপুট হিসেবে কাজ করছে। ঠিক আছে, ইজি মাইনাস এম ভি ইন্টু ই নট, এই কম্পারিজনটা বা এই যে ভ্যালুটা, এটা এর ইনপুট হিসেবে কাজ করছে। ঠিক আছে, দেখো আমি কি বললাম সেটা বুঝতে পারলে কিনা, এই ফিগারটা তোমরা প্রথমত বুঝতে পারলে কিনা সেটা বলো। এটা আমি কি করলাম, আমি জাস্ট ওই যে ফিডব্যাক পাথ যেটা ছিল, যেরকম ভাবে ফিডব্যাক আমরা ড্র করি, তো সেই ফিডব্যাকটাকে ড্র করার সিস্টেমটাকে আমি জাস্ট একটা সার্কিটের থ্রু দিয়ে ড্র করলাম আর কি। ঠিক আছে, তো এটার মধ্যে দিয়ে কি আমরা পাই, এটার মধ্যে দিয়ে একটা জিনিস আমরা পেতে পারি যে অ্যাকচুয়াল ইনপুট কত হলো সেটা বার করতে পারলাম। ঠিক আছে, অ্যাকচুয়াল ইনপুট মানে হচ্ছে ইনপুট টু দ্য সিস্টেম, এখানে যেটা ইনপুট হচ্ছে দ্যাট ইজ কত, ইজি মাইনাস এম ভি ইন্টু ই নট, এটা আমরা পেলাম। এটা হচ্ছে 1 নম্বর। দেখো কারো কোনো প্রশ্ন, কারো কোনো সেটা আর বুঝলাম না এটা। হ্যাঁ, এখানে ব্যাপারটা হচ্ছে তুমি এখান থেকে শুরু করো, ধরো একটা অ্যাম্পলিফায়ার আছে, তার আউটপুট হচ্ছে ই জিরো, তাহলে ই জিরো থেকে তুমি যদি একটা কোনো ফিডব্যাকে ইনপুট দাও, তার মানে সেই ফিডব্যাকের আউটপুটে তুমি কি পাবে, ফিডব্যাকের গেইন ইনটু সেই আউটপুটটা, সেই ইনপুটটা, মানে এমভিটা হচ্ছে তার গেইন আর ই জিরোটা হচ্ছে তার ইনপুট। বুঝতে পারলে, প্রথমে বলো এটা বুঝতে পেরেছো কিনা, যে ফিডব্যাকের এইটা হচ্ছে ইনপুট সাইড আর এটা হচ্ছে হ্যাঁ, ফিডব্যাকের আউটপুট সাইড, এটা হচ্ছে মানে ফার্স্ট। স্যার গেইন টু ইনপুটটা হচ্ছে তাই তো? হ্যাঁ, এমভি ইনটু ইনপুটটা হচ্ছে। আর এখানে যেটা হচ্ছে, আমি বললাম যে ফিডব্যাককে সবসময় ইনপুটের সাথে কি করা হয়, কম্পেয়ার করা হয়। ইনপুট কি আছে, ইজি, তাহলে ইজি মাইনাস এমভি ইনটু ইভি নট। তোমরা এই সার্কিটটা কিরকম ভাবে দেখেছো বলো তো, তোমরা এই সার্কিটটাকে এইভাবে দেখেছো, এরকম একটা ব্লক ছিল, এখানে একটা ব্লক ছিল, এখানে আর একটা ব্লক ছিল, আর এটাকে এখানে লাগানো ছিল। এবার এইখানে একটা মাইনাস সাইন দেওয়া ছিল। ঠিক আছে, তাহলে এটাকে তুমি জি দিয়ে লিখেছিলে, এটাকে এইচ দিয়ে লিখেছিলে, এই দিক দিয়ে যে ইনপুটটা আসছিল সেটাকে তোমরা কি বলছিলে বলো, বলো কি বলছিলে, আর এস, রেফারেন্স। আর এখানে যেটা আউটপুটে পাচ্ছিলে সেটাকে কি বলছিলে বলো, সিএস। তাই না? আর তাহলে এই সিএস মাইনাস আর, এইখান থেকে তুমি যে তাহলে এখানে যদি সিএস থাকে, সি যদি থাকে এখানে, তাহলে তুমি এখানে কি পাচ্ছ, সিএইচ পাচ্ছ। তাহলে আর মাইনাস সিএইচ, এখানে তুমি যেটা পাও, ঠিক আছে, এটাকে কি বলে জানো, বি বলে, বি। বি মানে কত, আর মাইনাস সিএইচ। দেখো এখানে আর আসছে, এখানে সিএইচ আছে, তাহলে আর থেকে সিএইচ বাদ দিলে তুমি কি পাবে, এটা পাবে না। তো আমি সেম জিনিসটা এখানে লিখেছি, দেখো এম ইন্টু ই নট, এম ভি ইন্টু ই নট মানে সিএইচ, সেটা কোথা থেকে বাদ দিচ্ছি, আর থেকে বাদ দিচ্ছি, আরটা কোনটা, ইজি, তাহলে ইজি মাইনাস এম ভি ইন্টু ই নট লিখেছি। দেখো কারো কোনো আপত্তি আছে কিনা। ঠিক আছে, দেখো এটা হচ্ছে এই সিস্টেমটার বা অ্যাম্পলিফায়ারের ইনপুট। আবার দেখো অ্যাকচুয়াল ইনপুট অফ অ্যাম্পলিফায়ার, ধরো অ্যাম্পলিফায়ার লেখো, রাইট, এটা বেরিয়ে গেল। এবার তুমি অ্যাম্পলিফায়ারের গেইন কি বলেছো, কত বলেছো অ্যাম্পলিফায়ারের গেইন, এভিএফ বলেছো। অ্যাম্পলিফায়ারের আউটপুট কত বলেছো, অ্যাম্পলিফায়ার আউটপুট বলেছো ই জিরো, তাহলে এভিএফ কে কত লিখতে পারবে, আউটপুট বাই ইনপুট, দ্যাট মিনস ই জিরো ডিভাইডেড বাই ইজি ইন্টু মাইনাস অফ এমভি ইন্টু ই জিরো, এটা তুমি লিখতে পারবে এভিএফ কে। দেখো বুঝতে পারলে কিনা কি বলছি। ঠিক আছে, বাট স্যার এটা নিয়ে আমি কি করব, সত্যি এটা নিয়ে আমার কিছু করার নেই, কারণ আমাকে আলটিমেটলি আউটপুট বাই ইনপুটের টার্মসে লিখতে হবে। সো এখান থেকে যদি আমি লিখি তাহলে কি লিখবো, ইজি ইন্টু এভিএফ মাইনাস এমভি ইন্টু ই নট ইন্টু এভিএফ ইজ ইকুয়াল টু ই নট। তাহলে ওই দিকে যদি আমি ই নট কে নিয়ে যাই তাহলে কত লিখতে পারবো, ইজি ইন্টু এভিএফ, ই নট যদি কমন নিয়ে নিই 1 প্লাস এম ইন্টু এভিএফ
তাহলে এখান থেকে আমি আউটপুট বাই ইনপুট যদি লিখতে চাই, দ্যাট মিনস ই নট বাই ইজি কত হবে বলো দেখি? এভিএফ বাই 1 প্লাস এম ইন্টু এভিএফ। ঠিক আছে, নাও দিস টার্ম যেটা আমার কাছে বেরিয়ে এলো, এটা কি আমরা কি বললাম? এটাকেই আমরা গেইন হিসাবে আইডেন্টিফাই করেছিলাম। ঠিক আছে, এটাকেই আমরা গেইন হিসাবে আইডেন্টিফাই করেছিলাম। ঠিক আছে, এখানে আমি একটুখানি মানে ভেরি সরি ফর দ্যাট। ঠিক আছে, এখানে আমি একটুখানি গন্ডগোল করেছি। সেটা হচ্ছে যে এই এই গেনটাকে, অ্যাম্পলিফায়ারের গেনটাকে বলে এভি দিয়ে। ঠিক আছে, আমি এটাকে বারবার এভিএফ লিখেছি। ঠিক আছে, এই গেনটাকে বলে এভি। ঠিক আছে, এই যে অ্যাম্পলিফায়ারের ভেতরে গেনটাকে এভি বলে। মানে এখানে আমরা যা বার করলাম, ঠিক আছে, এগুলো যা বার করেছি সব এভি বার করেছি। তো এগুলো সব হচ্ছে এভি, টার্মটা শুধু আলাদা, আমি এভিএফ বলছিলাম, ওটা এভি হবে। ঠিক আছে, তো অ্যাম্পলিফায়ারের যেটা গেন সেটাকে বলা হয় এভি। বাট এই যে টোটাল রেশিওটা এখন জেনারেট হলো, এই যে টোটাল রেশিওটা এখন জেনারেট হলো, দ্যাট ইজ E0 বাই ইজি। হ্যাঁ, এই যে E0 বাই ইজি, এই রেশিওটাকে বলা হচ্ছে এভিএফ। ঠিক আছে, ফরওয়ার্ড পাথ গেন। এভিটা হচ্ছে অ্যাম্পলিফায়ার গেন। ঠিক আছে, অ্যাম্পলিফায়ার গেন। এবার বলতে পারো যে স্যার দুটোর মধ্যে ফারাকটা কি? ফারাকটা হচ্ছে দেখো, অ্যাম্পলিফায়ার গেনটা হচ্ছে ওপেন লুপ গেন এক কথায় বলতে গেলে। যদি আমি শুধু শুধু অ্যাম্পলিফায়ারটাকে ব্যবহার করতাম তাহলে তার যে গেনটা পেতাম দ্যাট ইজ অ্যাম্পলিফায়ার গেন। বাট হোয়াট ইজ ফরওয়ার্ড পাথ গেন? ফরওয়ার্ড পাথ গেন মানে হচ্ছে যখন তুমি তার সাথে ফিডব্যাকটা অ্যাটাচ করেছো, তাহলে কি হবে? সিস্টেমের গেনটা চেঞ্জ হয়ে যাবে। তো সেই চেঞ্জড গেমটাকে আমরা লিখছি ফরওয়ার্ড পাথ গেন হিসাবে বা এভিএফ হিসাবে। যেখানে এভিএফ সমান সমান কি? এভি ডিভাইডেড বাই 1 প্লাস এমভি ইন্টু এভি। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে ফরওয়ার্ড পাথের যে গেনটা, দ্যাট ইজ নাথিং বাট তোমার এইখানে যে দুটো অ্যাম্পলিফায়ার তুমি ইউজ করেছো, দ্যাট ইজ অ্যাম্পলিফায়ার আর ফিডব্যাক তুমি ইউজ করেছো, তাদের ইন্ডিভিজুয়াল গেনের সঙ্গে সমান। তুমি দেখো এই রিপ্রেজেন্টেশনটা এখানে তোমরা লিখতে জি বাই 1 প্লাস জিএইচ, মনে পড়ছে? এই যে রিপ্রেজেন্টেশনটা জি বাই 1 প্লাস জিএইচ আসতো, দেখো বুঝতে পারছো কিনা? এই জি বাই 1 প্লাস জিএইচটাকে কিন্তু আমরা ইউজ করতাম, কাজে লাগাতাম ট্রান্সফার ফাংশন বার করার সময়। দুটো টার্মের মধ্যে ফারাকটা বুঝতে পারলে? এভিটা হচ্ছে অ্যাম্পলিফায়ার গেন। অ্যাম্পলিফায়ার গেন মানে হচ্ছে যখন ডিভাইসটা শুধুমাত্র অ্যাজ এ অ্যাম্পলিফায়ার আমি আলাদা করে ইউজ করছি। ঠিক আছে, এবার যদি আমি অ্যাম্পলিফায়ারটা একটা তোমার ফিডব্যাক দিয়ে ইউজ করি, তো সে ফিডব্যাক দিয়ে ইউজ করার ফলে নতুন যে চেঞ্জড যে গেনটা হলো, দ্যাট ইজ নাথিং বাট আওয়ার ফরওয়ার্ড পাথ গেন। ঠিক আছে, তো এই এক্সপ্রেশনটা যেটা তৈরি হলো, দ্যাট ইজ এভিএফ ফরওয়ার্ড পাথ গেন ইজ ইকুয়াল টু E0 বাই ইজি, দ্যাট ইজ ইকুয়াল টু এভি বাই 1 প্লাস এভিএমবি। এটা কিন্তু পরীক্ষায় প্রুফ করতে দেয়। ঠিক আছে, এই প্রুফটা কিন্তু পরীক্ষায় আসে, পরীক্ষায় কিন্তু এটা আসে। ঠিক আছে, এটা তোমার প্রিলিমসে না আসলেও মেন্সে আসে। ঠিক আছে, তো এই জায়গাটা একটু মাইনিউটলি ফলো করবে কি বললাম। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? দেখো বলো, কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। না স্যার। এই পোর্শনটা একটু নোট করে নাও, হয়ে গেলে বলবে। হ্যাঁ স্যার। স্যার এখানে যে ঢায়া চিহ্নটা দিয়েছেন, কি চিহ্নটা? এই যে কাটা চিহ্নটা দিয়েছে, ওটা কি ব্লক করেছে? নিচে কাটা চিহ্নটা কোনটা বলতো? এটা? হ্যাঁ। এইটা তো আমি ওই কন্ট্রোল সিস্টেমস এর সঙ্গে একটা কম্পারিজন ড্র করার চেষ্টা করেছি এখানে। ও, এটাকে সেই মনে নেই, এটাকে সেই সামার ব্লক বলে, সামার বা অ্যাডার ব্লক। দুটো সিগন্যালকে অ্যাড করার জন্য এটাকে আমরা ব্যবহার করতাম। আমি যদি একটুখানি অন্যরকম ভাবে এঁকে ফেলেছি।
তোরা তো আমার আঁকা নিয়ে অত চিন্তা করিস না, এটা একটুখানি ছড়িয়ে গেছে তো কি হয়েছে, দা প্রিন্সিপালস আর অল দা সেম, অত শুনতে পাচ্ছি না স্যার। বাই হার্ট কর, মানে মনে মনে করনি, মনে নিও না খুব একটা, ঠিক আছে? ছবিটা হয়তো একটু ইয়ে হয়েছে, মানে এই ব্যাপার, এই ব্যাপার, এই ব্যাপার আর এই ব্যাপার। দেখো এটা চিনতে পারছো? এটাকে সামার বা অ্যাডার ব্লক বলে না? হুম হুম, সামার ব্লক। সামার ব্লক বলে বা অ্যাডার ব্লক বলে। হুম, স্যার এইটাকেই তো সামিং পয়েন্ট বলে না স্যার? হ্যাঁ ওই তো সামিং পয়েন্ট, একই ব্যাপার। আচ্ছা আচ্ছা। আর এটাই তোরা প্রুভ করেছিস নেগেটিভ ফিডব্যাক সিস্টেমস এর জন্য। দেখ জি, এইটা তোরা লিখেছিলি, টিএফ সমান সমান কি লিখেছিলি মনে নেই? ট্রান্সফার ফাংশন জি বাই 1 প্লাস জিএইচ, দেখ মনে করে দেখ, জি বাই 1 প্লাস জিএইচ বেরিয়েছিল নেগেটিভ ফিডব্যাকের জন্য। আর তোরা যদি আরো মনে করতে, এখানে লেখা ছিল জি অফ এস বাই জি অফ এস প্লাস 1 প্লাস জি অফ এস এইচ অফ এস, এরকম একটা লেখা ছিল দেখ, ঠিক আছে? এটা হচ্ছে ট্রান্সফার ফাংশনের সেম জিনিস, এখানে আমি সেম জিনিস ড্র করেছি, ঠিক আছে? ট্রান্সফার ফাংশনটা কি? ট্রান্সফার ফাংশনটা হচ্ছে টোটাল সিস্টেমটার গেন, আর জিটা কি? জিটা হচ্ছে কেবলমাত্র ওই ব্লকটার গেন। এখানেও ঠিক সিমিলারলি এভিটা কি? অ্যাম্পলিফায়ারটার গেন। এ ভিএফটা কি? টোটাল সিস্টেমটার গেন। এমভিটা কি? ফিডব্যাকটার গেন। গেন মানে কি? আউটপুট বাই ইনপুট। আউটপুট এক্ষেত্রে কোনটা? এক্ষেত্রে অ্যাম্পলিফায়ার আউটপুট হচ্ছে ই নট। ইনপুট কি? ইনপুট হচ্ছে ইজি মাইনাস এমভি ইন্টু ই নট, যদি আমি ফিডব্যাকটা ব্যবহার করি। আর যদি ব্যবহার না করতাম তাহলে কি হতো? শুধু ইজি আসতো। তাহলে ইজি ইনপুট হতো, এবি আউটপুট হতো, আর ইজিরও আউটপুট চলে আসতো, এবিটা তো গেন হতো, ঠিক আছে? স্যার এখন শরীর কেমন লাগছে? মোটামুটি। তোদের যেদিনকে বিয়ে বাড়ি ছিল, বৃহস্পতিবার দিন বিয়ে বাড়ি ছিল না? না না, বুধবার। বুধবার দিন, বুধবার দিন বিয়ে বাড়ি ছিল। বৃহস্পতিবার দিন রাত্রিবেলা এত মানে গ্যাসের প্রবলেম হয়েছে চিন্তার বাইরে, মানে না খেয়ে শুয়ে পড়েছিলাম, তার জন্য সেই একটা বুক ধরপড়ানি রোগ, রোগ ঠিক বলবো না, ওটা আমার কাছে আছে একটু, মানে না খেলে বা গ্যাস হয়ে গেলে ওরকম হয় আর কি। ওই আমার খাওয়া দাওয়ার একটু স্যার দোষ, ওটা চাপা গ্যাস বুঝলেন। আমার ওই দোষ আছে একটা, খাওয়া দাওয়ার আমার কারণেই হয়েছে, আমার পার্সোনাল রিজনস এর জন্য। স্যার ওই রকম আমারও হয় স্যার মাঝে মধ্যে। হ্যাঁ, তোর প্রতিকারটা বলে দিই। প্রতিকারটা হচ্ছে যে হট করে বুক ধরপড় করা শুরু করলো, ঠিক আছে? তো ওটার প্রতিকার হচ্ছে, যদি তোমার গ্যাস রিলেটেড কোনো সমস্যা হয়, ঠিক আছে, ইনো খাবে, ইনো, ঠিক আছে? আমার তো খুব ইনো ভালো। নাহলে জল বেশি করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জল টল খেলে দেখবে ইনিশিয়ালি জল টল খেলে কমে যায়। জলও নয়, ঠান্ডা জল খেলে বেসিক্যালি কোল্ড ওয়াটারটা কাজ করে হচ্ছে গ্যাস নামানো। কোল্ড ওয়াটারে কাজ না হয়, কিনে রাখবে 9 টাকা মতো দাম, ঠিক আছে? ইনো পারচেস করে রাখবে, সঙ্গে সঙ্গে সেরে যায়। তবে ইনো বেশি খাওয়া উচিত নয়, মানে স্যার আরো ভালো হচ্ছে স্যার, সোডা সোডা খেয়ে নেবেন। 5000 সোডা গুলো হয় না, হ্যাঁ সোডা খেয়ে আর জল জিরা মিশিয়ে সোডার মধ্যে জল জিরা ফেলে দেবেন। হ্যাঁ হ্যাঁ, সেই অপশনও ছিল, মানে সেইটাও জানতাম আমি। বাট এটা আমার কাছে, ইনোটা তো খেলাম, ইনোটা একটা ওষুধ হিসেবে কাজ করে। কারণ এই যে আমরা যে কি খাচ্ছি না, সত্যি ভগবান জানে আমরা কি খাচ্ছি, ঠিক আছে? ভগবানও হয়তো জানে না, ওরা তো কান্নাকাটি করে, বলছে তোমরা যে খাবারগুলো খাওয়া, বলছে একটা রাত্রির মধ্যে ইনজেকশন পুশ করে তাকে বড় করে দিচ্ছে।
তুমি কি করবে? ঠিক আছে, তুমি কাকে বলবে, কি কাকে আটকাবে, আর কিভাবেই বা স্যার কি আটকাবে? করবো স্যার, এই শাকসবজির তো স্যার একই স্যার, তাড়াতাড়ি হাইব্রিড মানে ওই ওই সার দেয়া হচ্ছে স্যার, কি করে প্রোডাকশনের জন্য? না কোথা থেকে পাবে স্যার এগুলো? মানুষজন তো বুঝতেই পারছেন স্যার, এত হয়ে গেছে। আর মানে এগুলো মানে জানি না আমি কেন এটা সম্ভব এরকম হচ্ছে। তোরা খেয়াল করে দেখেছিস যে ফুলকপি 1 পিস খেলে এখন প্রত্যেকটা মানুষের গ্যাস হয়? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই এই যে এই ব্যাপারগুলো মানুষের তো, মানুষ নিজের মানে মান ইজ্জতকে বিক্রি করে ফেলেছে। স্যার গ্যাসের প্রবলেমটা এটা আগে এত ছিল না স্যার, এখন গ্যাসের প্রবলেম স্যার প্রত্যেকটা বাড়ি বাড়িতে স্যার মানুষের প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে। এটা কিছু করার নেই, এটা হচ্ছে তোর এই যে কীটনাশক গুলো ব্যবহার করছে না, আমাদের শরীরে ডাইরেক্টলি কীটনাশক গুলো চলে যাচ্ছে। আমরা তো কীটনাশক খাওয়ার জন্য তৈরি হইনি, কিন্তু তো আমরা বাধ্য হচ্ছি এখানে আমার থেকে কীটনাশক খেতে। ঠিক আছে, অর্গানিক ফার্মিং বলে এখানে কোনো জিনিস আছে নাকি? কিচ্ছু অর্গানিকলি ফার্মিং করা হয় না। ঠিক আছে, এরকম রেটে চলতে থাকলে মানে আমার আমার খাদ্য তালিকার মধ্যে এখন শুধু পড়ে আছে হচ্ছে ভাত, ডাল আর আলু, আর কিছু পড়ে নেই। মানে ম্যাক্সিমাম জিনিস আমি খাওয়া দাওয়াতে এমনিতেই বন্ধ করে দিয়েছি, আর লাস্টের দিনের এক্সপিরিয়েন্স আমার বলছে আমার ডিম খাওয়াটাও মনে হচ্ছে বন্ধ হয়ে গেল। লাস্টের এক্সপিরিয়েন্সটা আমার ডিম খাওয়াটাও নিয়ে চলে গেল সঙ্গে করে। ডিমে তো প্রচুর গ্যাস তাহলে আছে। ভেজ প্রোটিন আপনি যদি ভেজ প্রোটিন নিতে পারেন, তাহলে আর আপনার এই অ্যানিমাল প্রোটিন নেওয়ার দরকার হবে না। আপনি ইয়ে খান না, কি বলে, মটর, তারপর পালং শাক। হ্যাঁ, ওইগুলোই হয় না। এই পালং শাকটা একমাত্র হজম হয়, কিন্তু ডাল জাতীয় শস্য আমার হজম হয় না। হ্যাঁ, সব সমস্যা আছে, বুঝতে পেরেছো? হুম। এই ডাল বা দানা জাতীয় শস্য, ডালটা আমার ওই মানে ওই বিশেষ করে মটর ডাল বা তরকার ডাল, এই অ্যাকচুয়ালি তরকার ডাল খাওয়ার জন্য আমার এই গ্যাসের প্রবলেমটা হয়েছে। মানে যাদবপুরে থাকছিলাম, বাইরে তরকা টরকা খাওয়া হচ্ছিল। যাই হোক এরকম। স্যার তরকার ডালে তো প্রচুর ইয়ে দেয়, ভেপার দেয়, বুঝলেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও দেয়, আর কি বলবো বল না, উপায় ছিল না, 3 দিন খেয়েছিলাম ব্যাস। 250-300 ডিগ্রি ইয়ে দেয়, সেন্টিগ্রেডে ভাপ দেয়। আর হুম আজকে আর হুম। কতক্ষণ হবে? আর বেশিক্ষণ নয়, এটাই আর একটা অঙ্ক করেই ছেড়ে দেবো। এই যে ফর্মুলাটা আছে, ফর্মুলাটা করিয়ে দিলাম, এটাই আমার টার্গেট ছিল, আর ফর্মুলা থেকে একটা অঙ্ক করাবো ব্যাস। বেরোতে চাইলে বেরিয়ে যেতে পারো, অসুবিধা নেই, আমি অঙ্কটা করিয়েছিলাম। না, এখন সব কাজ বাজ মিটে গেছে? হ্যাঁ স্যার, কাজ মিটে গেছে। তখন তো আমরা 7 দিনের ওই যেটা, হুম। না, ওটা থেকে দাদা গেছে আজকে। ওটা তো আজকে গেছে, তারা তো আগে গেছে মনে হয়, না 3 দিনে গেছে মনে হয়। হ্যাঁ, হ্যাঁ। মেয়েদের জন্য একটু কষ্টকরই হয় ব্যাপার স্যাপার। তাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময়তে তাকে নিজের ঘর দর ছেড়ে দিয়ে চলে আসতে হয়, তো খুব ডিফিকাল্ট হয় ব্যাপারটা, অতটা হ্যাঁ, ইজি। স্যার একটা প্রশ্ন আছে, হ্যাঁ বলো। বলছে হোয়াট ডু ইউর মিন হ্যাঁ বাই দ্য স্টেবিলিটি হ্যাঁ, অফ দ্য অ্যাম্পলিফায়ার? হোয়াট ডু মিন বাই দ্য স্টেবিলিটি অফ দ্য অ্যান্টিপ্রেস, বলো কি হবে? স্টেবিলিটি অফ দ্য অ্যাম্পলিফায়ার বলতে কি বোঝো, বলো? এখান থেকে দেখো, এইখান থেকে তুমি ডিফাইন করতে পারবে। ঠিক আছে, দেখো ভালো করে বোঝো কি বলতে চাইছি। যদি নিচের দিকে টার্মটা, হ্যাঁ, যদি নিচের দিকে টার্মটা 1-এর থেকে ছোট হয়ে যায়, আবার ভালো করে বোঝো, যদি নিচের দিকের টার্মটা 1-এর থেকে ছোট হয়ে যায়, তাহলে টোটাল টার্মটা অনেক বেড়ে যাবে। তার মানে নিচের দিকের টার্মটা 1-এর থেকে ছোট হওয়া মানে হচ্ছে এই দিকের এই যে টার্মটা আছে সেটা 1-এর থেকে বড় হয়ে যাওয়া।
এভিএমবি টার্মটা একের থেকে বড় হয়ে যাওয়া, ঠিক আছে? একের থেকে বড় হয়ে যাওয়া মানে হচ্ছে এভি গ্রেটার দেন 1/MB হয়ে যাওয়া, 1/MB থেকে এভিটা বড় হয়ে যাওয়া। তো এইরকম কন্ডিশন অনুযায়ী তোমাকে বলতে হবে যে কোন কন্ডিশনে, তোমাকে বারবার জিজ্ঞেস করবে এখান থেকে একটাই, স্টেবিলিটিটা কোথায় গিয়ে লুজ হচ্ছে, কখন গিয়ে লুজ হচ্ছে। এখানে যে সিস্টেমটা তুমি ডিজাইন করেছো দ্যাট ইজ ফর বলো নেগেটিভ ফিডব্যাক সিস্টেমের জন্য তুমি কিন্তু ডিজাইন করেছো, ঠিক আছে? পজিটিভ ফিডব্যাক সিস্টেমের জন্য কিন্তু করনি। পজিটিভ ফিডব্যাক সিস্টেমের জন্য ডিজাইন করতে গেলে এই মাঝখানের সাইনটা নেগেটিভ হয়ে যাবে। মাঝখানের সাইনটা নেগেটিভ হয়ে যাওয়া মানে হচ্ছে টোটাল রেশিওটা কমে যাবে। টোটাল রেশিও যদি কমে যায়, এই টোটাল রেশিওটা বেড়ে যাবে। তা টোটাল রেশিও যদি বেড়ে যায় তাহলে কি হবে? কন্টিনিউয়াস তো বাড়তে থাকবে, আনস্টেবিলিটির দিকে এগোবে। তো দেখো একটা প্রবলেম দেখো, ধরো ফর এক্সাম্পল তোমাকে এরকম একটা দিয়েছে যে কি বলবো, ধরো এভিটা দিয়ে দিয়েছে একটা প্রবলেমে, ধরো এভি দিয়েছে 100 আর ফরওয়ার্ড পাথ গেনটা ধরে নাও যে এভিএফ সমান সমান দিয়েছে হচ্ছে 50, এরকম একটা ধরে নাও। এভির ভ্যালু দিয়েছে 50 আর এভিএফ দিয়ে দিয়েছে ধরো, এভির ভ্যালু দিয়েছে 100 আর এভিএফ দিয়ে দিয়েছে ধরো 50 মতো, ঠিক আছে? তোমাকে এখানে বার করতে বলেছে ডিটারমাইন এমভি, এমভিটা কত হবে সেটা বার করতে বলেছে, ঠিক আছে? এভিএফ দেওয়া আছে, এভি দেওয়া আছে আর এমভি বার করতে বলেছে, ঠিক আছে? এটা একটা কেস। আর একটা কেস এরকম দিয়েছে, ধরো এভিএফটা তোমার বলে দিয়েছে যদি এভিএফটা 75 হয় আর এমভিটা ফর এক্সাম্পল ধরো দিয়েছে 0.01 যদি হয়, তাহলে হোয়াট উইল বি এভি, এভি কত হবে সেটা ডিটারমাইন করতে বলেছে। এরকম দুটো কেস দিয়েছে, দুটো কেসের ভ্যালুগুলো বার করে দেখি। ফর্মুলাটা কি? এভিএফ সমান সমান এভি বাই 1 প্লাস এভিএমবি, তাই তো? তাহলে এটা যদি কেস 1 হয়, কেস 1 এর ভ্যালুগুলো বসাও, কত হচ্ছে বলো এখানে? এভির ভ্যালু হচ্ছে 100 ডিভাইডেড বাই 1 প্লাস 100 ইনটু এমবি, এমবিটা বার করতে হবে, এমভিটা বার করতে হবে। দ্যাট ইজ ইকুয়াল টু এভিএফ, এভিএফ কত আছে 50, তার মানে এখান থেকে কত লিখতে পারবো? 100 ইকুয়াল টু 50 প্লাস 5000 এমবি, তাই তো? তাহলে এখান থেকে এমবি ভ্যালু পাবো তো 50 ডিভাইডেড বাই 5000 এমবি, তাই তো? তার মানে যদি কাটি 1/100 0.01, আর এই কেসটাতে কত হবে এবি ভ্যালু? ফর্মুলা তো একই আছে, এবি ভ্যালু কত বার করতে হবে, তা এবি ভ্যালু মানে এবি ডিভাইডেড বাই 1 প্লাস এবি ইন্টু এমবি, এমবি ভ্যালু কত বলেছে 0.01, 01 এবি এর ভ্যালু বলেছে 75। তাহলে এখানে গুণ করো কত হচ্ছে দেখো, 75 প্লাস একে 75 দিয়ে গুণ করা মানে হচ্ছে 0.75 এবি হবে, 0.75 এবি হবে। আর এখানে কি আছে? এবি আছে। এদিক থেকে এদিকে নিয়ে গেলে কত হবে? বিয়োগ হয়ে যাবে, মানে 0.25 এবি এইটা পড়ে থাকবে, দ্যাট উইল বি ইকুয়াল টু 75 হবে। তার মানে এবি কত হবে? 75 বাই 0.25, তার মানে উপরে 100 দিয়ে গুণ করলাম, এটা হয়ে গেল 3, তার মানে 300, ঠিক আছে? তার মানে এখান থেকে তুমি পেলে এবির ভ্যালু 300 আর এখান থেকে তুমি এমবির ভ্যালু পেলে 0.01। এইরকম কিছু প্রবলেম দিতে পারে যেখানে তোমাকে হয়তো নোমেনক্লেচারে বলে দিল যে কোনো একটা সিস্টেমের কোনো একটা অ্যাম্পলিফায়ারের তোমার বলে দিয়েছে যে অ্যাম্পলিফায়ার গেইন সমান সমান 100, ফরওয়ার্ড পাথ গেইন সমান 50, দেন ডিটারমাইন হোয়াট ইজ দি ফিডব্যাক গেইন দ্যাট ক্যান বি কানেক্টেড। নেক্সট কেসে এরকম বলেছে যে দ্য ফরওয়ার্ড পাথ গেইন অফ এ সিস্টেম কনসিডার টু বি 75, consider that the feedback gain is 0.01, then determine the amplifier gain বলে এরকম একটা বলে দিয়েছে, ঠিক আছে? এরকম ভাবে দুরকম ভাবে ঘুরিয়ে কোশ্চেন দিতে পারে, ঠিক আছে? তবে আমার এক্সপেকটেশন এখান থেকে কিন্তু কোশ্চেন থাকবেই থাকবে, ঠিক আছে? এই ফিডব্যাক পাথের এই গেনের ফর্মুলা থেকে কিন্তু কোশ্চেন থাকবেই থাকবে, ঠিক আছে? এটা কিন্তু সবসময় মনে রাখবে। আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে 1 প্লাস এভিএমবি, 1 প্লাস এভিএমবি এটাকে কি বলে বলতো? এটাকে বলা হচ্ছে রিডাকশন ফ্যাক্টর, অনেক সময় বলে থাকে রিডাকশন ফ্যাক্টর বলে। রিডাকশন ফ্যাক্টর মানে হচ্ছে টোটাল টার্মটাকে স্যার এটাকে মেন এক্সামের জন্য দেবে নাকি? না, মেন এক্সামে নয়, ছোট এক্সামেও দিতে পারে, প্রিলিমিনারিতেও দিতে পারে, ঠিক আছে?
এই 1 প্লাস এভিএমবি এটাকে রিডাকশন ফ্যাক্টর বলে, আর এই এভিএমবি ইকুয়াল টু -1 এই টার্মটাকে বলা হচ্ছে বারখোসেন ক্রাইটেরিয়া। ঠিক আছে, ক্রাইটেরিয়া ফর, আমি পরে এটা বলবো, এটাকে বলে বারখোসেন ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া ফর ক্রিয়েশন অফ অসিলেটর, বারখোসেন ক্রাইটেরিয়া, বারখোসিয়ান ক্রাইটেরিয়া, that is criteria for oscillator, oscillator ঠিক আছে। অসিলেটর ব্যবহার করার জন্য, মানে অসিলেটর যে সিস্টেমটা ইউজ করা হয়, অসিলেটরকে যখন ডিফাইন করা হয় তখন লেখা হয় oscillator is one such system for which AVMB is equal to -1। তার মানে AVMB যদি -1 এর সঙ্গে সমান হয়ে যায় তার মানে কত হবে বলো দেখি। এই যে ইকুয়েশন অফ AVF will become AV by 0, that means infinite। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে ফরওয়ার্ড পাথ গেইন অফ এনি ডিভাইস যা ইনফানাইট, সেই রকম একটা সিস্টেমকে আমরা কি বলে থাকি? অসিলেটর বলে থাকি। অসিলেটর মানে কি? কন্টিনিউয়াসলি এরকম অসিলেটেড আউটপুট আসতে থাকছে, কোনো আর ইয়ে নেই, চেঞ্জ নেই। ঠিক আছে, যেরকম অসিলেশনে অসিলেটরি আউটপুট আসতে থাকছে। ঠিক আছে, অসিলেটরের ক্ষেত্রে কি হয়? এই যে এভিএফটা 0 ইনফাইনাইট হয়, ফিডব্যাক পাথ গেইনটা। তার মানে হচ্ছে ফরওয়ার্ড পাথ গেইনটা, তার মানে হচ্ছে এভি বাই 0। 0 মানে কি? ভেতরের নিচেরটা 0, তাহলে এটা 0 হবে কি করে? এভিএমবি যখন -1 এর সাথে 1 হবে। এইটাকেই বলে বারখোসেন ক্রাইটেরিয়া। এটা পরীক্ষাতে জিজ্ঞেস করে হোয়াট ইজ বারখোসেন ক্রাইটেরিয়া, এবং বারখোসেন ক্রাইটেরিয়া কার জন্য অ্যাপ্লিকেবল, কোন ডিভাইসের জন্য বারখোসেন ক্রাইটেরিয়া অ্যাপ্লিকেবল, এগুলো আমরা পড়বো আবার পরে। তো আজকে মোটামুটি ফিডব্যাক এবং অ্যাম্পলিফায়ারের ব্যাপারটা আমি খানিকটা বলে দিলাম। আর একটা আমি বলে রাখছি, ঠিক আছে, তোমরা একটু পড়ে নিও। দ্যাট ইজ ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি অ্যাম্পলিফায়ার। ক্লাস এ, ক্লাস বি আর ক্লাস সি অ্যাম্পলিফায়ার। মনে রাখবে ক্লাস এ অ্যাম্পলিফায়ার যেগুলো হয় তার মধ্যে দিয়ে একটা কালেক্টর কারেন্টের যে ওয়েভ ফর্মটা সেটা কমপ্লিটলি ফ্লো হয়। ঠিক আছে, কালেক্টর কারেন্টের কমপ্লিট ওয়েভ শেপটা যদি ফ্লো হয়, ঠিক আছে, ইন দ্যাট কেস সেই ধরনের অ্যাম্পলিফায়ারকে বলে ক্লাস এ অ্যাম্পলিফায়ার। শুধু এইটুকু মনে রাখবে যে ক্লাস এ অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে কালেক্টর কারেন্টের টোটাল ওয়েভ শেপটা ফ্লো হয়। ক্লাস বি অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে কি হয়? কেবলমাত্র একটা হাফ সাইকেল ফ্লো হয়। কালেক্টর কারেন্টের কেবলমাত্র একটা হাফ সাইকেল ফ্লো হয় ক্লাস বি অ্যাম্পলিফায়ারের জন্য। আর ক্লাস সি অ্যাম্পলিফায়ারের জন্য কি হয়? মানে একটা কমপ্লিট ওয়েভেরও অর্ধেকটা ফ্লো হয়। মানে একটা কমপ্লিট ওয়েভও যদি ফ্লো না করতে পারে কালেক্টর কারেন্ট, ইন দ্যাট কেস সেটাকে আমরা বলি হচ্ছে ক্লাস সি টাইপ অ্যাম্পলিফায়ার। তো ক্লাস এ, বি, সি এই তিনটে ক্লাসিফিকেশন অফ অ্যাম্পলিফায়ার্স আর বেসিক্যালি ডান অন amount of the or the fraction of the collector current that is getting flown। মানে ক্লাস এ অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে টোটাল কালেক্টর কারেন্টের ফ্লো হবে, হাফ সাইকেল ফ্লো হবে বি এর জন্য, আর হাফ সাইকেলের থেকে কম ফ্লো হবে সি এর জন্য। জাস্ট এইটুকু পড়ে রাখবে, তাহলেই হবে। আমি এগুলো পরে ভবিষ্যতে বলবো আরো ডিটেলসে। তো এইটুকু নোট কিন্তু করে রাখবে, যে পয়েন্টগুলো বললাম। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকবে। দেখো কারো কোনো কোশ্চেন আছে কিনা বলতে পারো। দেখো না স্যার, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই আমি রাখছি। ফিডব্যাক পর্যন্ত। ঠিক আছে স্যার, হুম, কি বললাম? হ্যাঁ স্লিপ করলাম স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক করতে পারো।